ভাবুন তো, এক মুহূর্ত আগে আপনি হাজার হাজার ফুট উপরে নিশ্চিন্তে উড়ছিলেন, কিন্তু পরের মুহূর্তেই পুরো পৃথিবী যেন উল্টে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি ভেঙে পড়ল এমন এক দ্বীপে তার নাম পর্যন্ত কোনো মানচিত্রেই নেই। চারিদিকে শুধু জঙ্গল, মৃত্যু আর এমন কিছু আজব প্রাণী যারা মানুষকে শিকার হিসাবে দেখে। এখান থেকে পালানোর কোনো রাস্তাই নেই। বেঁচে থাকার একমাত্র উপায় মৃত্যুর আগেই রহস্যের সমাধান করা। আর ঠিক এমনই একটা শ্বাসরুদ্ধকর কাহিনী নিয়েই আমাদের আজকের মুভি লস্ট। গল্পের শুরুতে আমরা দেখি প্রধান চরিত্র জ্যাক একটি আন্তর্জাতিক ফ্লাইটে নিশ্চিন্তে বসে আছে। হঠাৎ করে আকাশের আবহাওয়া ভয়ঙ্কর রূপ ধারণ করে। প্রচণ্ড টার্বুলেন্সে পুরো বিমানটি কেঁপে ওঠে। যাদের সিট বেল্ট বাঁধা ছিল না তারা ছিটকে গিয়ে কেবিনের ছাদে আঘাত খায়। লাগেজের কম্পার্টমেন্ট খুলে গিয়ে ব্যাগপত্র যাত্রীদের উপরে পড়তে থাকে। মুহূর্তের মধ্যে অক্সিজেন মাস্ক ঝুলে পড়ে আর পুরো কেবিন আতঙ্কে ভরে যায়। ঠিক তখনই বিকট বিস্ফোরণে বিমানের ডান দিকের উইং ছিন্ন ভিন্ন হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানের পেছনের অংশ ভেঙে আকাশে বিচ্ছিন্ন হয়ে পড়ে। অনেক যাত্রী সেই অংশের সঙ্গে মৃত্যুর মুখে তলিয়ে যায়। নিয়ন্ত্রণ হারানো অবশিষ্ট অংশটি প্রচণ্ড গতিতে নিচে নেমে এসে ঘন জঙ্গলের মাঝে আছড়ে পড়ে। মুহূর্তেই চারপাশে আগুন লেগে যায় আর চারিদিকে শুধু ধোঁয়া ধোঁয়া। অনেকক্ষণ পরে জ্যাকের জ্ঞান ফিরে আসে। মাথা ফেটে রক্ত ঝরছে, শরীর জুড়ে অসহ্য ব্যথা। কোনো মতে দাঁড়িয়ে সে জ্বলতে থাকা ধ্বংসস্তূপের থেকে দূরে সরে সমুদ্রের ধারে পৌঁছায়। চারিদিকে তাকিয়ে সে বুঝতে পারে সে এমন এক নির্জন দ্বীপে আটকা পড়েছে যেখান থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। ঠিক সেই সময় জঙ্গলের ভেতর থেকে আহত মানুষের হৃদয় বিদায়ক আর্তনাদ ভেসে আসে। পেশায় ডক্টর হওয়ায় নিজের নিরাপত্তার কথা না ভেবেই জ্যাক আবার আগুনের দিকে ছুটে যায়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া এবং রক্তাক্ত অবস্থায় ছটফট করা যাত্রীদের সে দ্রুত চিকিৎসা দিতে শুরু করে। হঠাৎই সে দেখতে পায় বিমানের বিশাল একটি ডানা ভেঙে নিচে চাপা পড়ে থাকা এক গর্ভবতী নারীর উপরে পড়তেই যাচ্ছে। এক মুহূর্ত দেরি না করে জ্যাক নিজের জীবন বাজি রেখে তার দিকে ঝাঁপিয়ে পড়ে। শেষ মুহূর্তে নারীটিকে টেনে সরিয়ে নেয় এবং সঙ্গে সঙ্গেই বিমানের সেই অংশটি মাটিতে আছড়ে পড়ে। পরক্ষণেই আরেকটি বিস্ফোরণ ঘটে, যার ধাক্কায় দুজনেই কয়েক মিটার দূরে ছিটকে যায়। নিজের আঘাতের কথা ভুলে জ্যাক আবারও আহতদের সাহায্য করতে এগিয়ে যায়, কিন্তু ততক্ষণে আগুনে আর বিস্ফোরণের অধিকাংশই প্রাণ হারিয়েছে। চারিদিকে ছড়িয়ে থাকা নিতর দেহ দেখে সে বুঝতে পারে এই দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়াই যেন এক অলৌকিক ঘটনা। পরে জ্যাক জঙ্গলের ভেতরে গিয়ে নিজের গভীর ক্ষত সেলাই করার চেষ্টা করে, কিন্তু ক্ষতটি এমন এক জায়গায় ছিল যেখানে তার হাত পৌঁছায় না। ঠিক তখনই ক্যাট নামের এক তরুণী এগিয়ে আসে। সে স্বেচ্ছায় জ্যাকের ক্ষত সেলাই করে দেয়। অবাক করার বিষয়, কোনো অ্যানেস্থিয়া ছাড়াই জ্যাক ব্যথা সহ্য করে যায়। তার এই অস্বাভাবিক সহ্য শক্তি দেখে ক্যাট বিস্মিত হয়ে পড়ে। রাত নেমে এলে জ্যাক বিমানের ধ্বংসাবশেষ বিশ্লেষণ করে বুঝতে পারে সম্ভবত ককপিট আলাদা হয়ে দ্বীপের অন্য কোথাও পড়েছে। যদি সেটি খুঁজে পাওয়া যায় তাহলে হয়তো ট্রান্সমিটার ব্যবহার করে উদ্ধারকারী দলদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে। ক্যাট তখন জানায় দিনের আলোয় সে দূরের এক উপত্যকা থেকে ধোঁয়া উঠতে দেখেছে। তার ধারণা ককপিট সেখানে পড়েছে। নতুন আশায় তারা পরের দিন সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই গভীর জঙ্গল কাঁপিয়ে এক ভয়ঙ্কর গর্জন শোনা যায়। বিশাল বিশাল গাছ যেন অদৃশ্য কোনো শক্তির ধাক্কায় একের পর এক ভেঙে পড়ছে। মনে হচ্ছিল বিশাল আকৃতির কোনো প্রাণী তাদের দিকেই এগিয়ে আসছে। সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে থাকে। তবে অদ্ভুতভাবে কিছুক্ষণ পর সবকিছু আবার নিস্তব্ধ হয়ে যায়। পরের দিন সকালে ক্যাম্পে বেঁচে থাকা যাত্রীরা আগের রাতে সেই রহস্যময় প্রাণী নিয়ে নানা রকম আলোচনা করতে শুরু করে। কেউ বলছে ডাইনোসর, কেউ বলছে প্রাগৈতিক কোনো দানব, কিন্তু জ্যাক জানতো বসে থাকলে নিশ্চিত মৃত্যু। তাই সে চার্লি ও ক্যাটকে সঙ্গে নিয়ে ককপিটের খোঁজে জঙ্গলের গভীরে যাত্রা শুরু করে। পথে প্রবল বৃষ্টি শুরু হওয়ায় কাদা আর ঘন গাছপালার কারণে এগিয়ে যাওয়াই কঠিন হয়ে পড়ে। অন্যদিকে ক্যাম্পে থাকা একজন বুঝতে পারে সেই অজানা শিকারী আবারও বের হয়েছে, কিন্তু জঙ্গলের গভীরে থাকা জ্যাকরা তখনও এ ভয়ঙ্কর সত্য সম্পর্কে সম্পূর্ণ অজানা। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর অবশেষে তারা গাছের ডালের সঙ্গে ঝুলে থাকা বিমানের ককপিট খুঁজে পায়। ভেতরে ঢুকে তারা দেখে ফার্স্ট ক্লাসের সব যাত্রী ইতিমধ্যেই মারা গেছেন। জ্যাক একটি লোহার রড দিয়ে ককপিটের দরজা ভাঙার চেষ্টা করে। দরজা খুলতে রক্তাক্ত একটি মরদেহ তাদের সামনে গড়ে পড়ে।
ঠিক তখনই তারা লক্ষ্য করে পাইলটের শরীরে এখনো ত্রাণ আছে। জ্যাক দ্রুত চিকিৎসা করলে পাইলট ভাঙা কণ্ঠে জানায় তারা এমন এক অজানা দ্বীপে এসে পড়েছে যা হয়তো কোনো মানচিত্রেই নেই। তার বিশ্বাস এই জায়গাটি পরিচিত পৃথিবী থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। কিন্তু পাইলটের কথা শেষ হওয়ার আগেই হঠাৎ পুরো ককপিট কেঁপে ওঠে। জানালার বাইরে কি ঘটেছে তা দেখার জন্য সে কাছের কাছে এগিয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তেই কাঁচ ভেঙে এক অদৃশ্য ভয়ঙ্কর প্রাণী তাকে ধরে বাইরে টেনে নিয়ে যায়। এত দ্রুত ঘটনাটি ঘটে যে কেউ কিছু বোঝার সুযোগই পায় না। পাইলটের এই বিভৎস মৃত্যুতে জ্যাক, ক্যাট আর চার্লিকে সম্পূর্ণ নিস্তব্ধ করে দেয়। কিন্তু তাদের দুঃস্বপ্ন তখনও শেষ হয়নি, কারণ যে গাছের ডালে ককপিটটি আটকে ছিল সেটি হঠাৎ প্রচণ্ড ধাক্কায় ভেঙে যায়। পুরো ককপিট মাটিতে আছড়ে পড়ে, আর ভেতরে থাকা তিনজন ছিটকে এদিকে ওদিকে চলে যায়। মৃত্যু যেন প্রতিটা মুহূর্তে তাদের আরও কাছে চলে আসছিল। তবুও জ্যাক জানতো যদি এখন হাল ছেড়ে দেই তাহলে শুধু সে নয়, দ্বীপে বেঁচে থাকা প্রত্যেকেই সেই অজানা দানবের পরবর্তী শিকারে পরিণত হবে। জ্যাক বুঝে গিয়েছিল আর এক সেকেন্ডও এখানে দাঁড়িয়ে থাকলে মৃত্যু নিশ্চিত। তাই মাটিতে পড়ে থাকা ক্ষতিগ্রস্ত সিগন্যাল ট্রান্সমিটারটি দ্রুত তুলে নিয়ে সে ক্যাট আর চার্লিকে দাঁড় করায়। পরের মুহূর্তেই তিনজন ত্রাণ বাঁচানোর জন্য জঙ্গলের ভিতরে দৌড় শুরু করে। পেছন থেকে ভেসে আসা সেই অজানা ত্রাণের গর্জন যেন প্রতিটা পদক্ষেপে আরো ভয়ঙ্কর করে তুলছিল। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে বিশাল কোনো এক দানব তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু আশ্চর্যের বিষয়, অনেক দূর পর্যন্ত ছুটে আসার পরও ত্রাণটি তাদের ধাওয়া করল না। গর্জনের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। তিনজনই হাঁপাতে হাঁপাতে থেমে যায়। কয়েক মুহূর্ত বিশ্রাম নিয়ে তারা আবারও ক্যাম্পের দিকে ফিরতে শুরু করে। ক্যাম্পে পৌঁছাতেই তারা নতুন এক বিশৃঙ্খলার মুখোমুখি হয়। দুই বেঁচে থাকা যাত্রী একে অপরের গলা চেপে ধরে মারামারিতে লিপ্ত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই জ্যাক ও মাইকেল দ্রুত এগিয়ে এসে দুজনকে আলাদা করে। জিজ্ঞাসাবাদে জানা যায় জেমস নামে একজন যাত্রী সরাসরি কার্লির বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তার দাবি এই বিমান দুর্ঘটনার পেছনে কার্লের কোনো না কোনো ভূমিকা রয়েছে, কারণ যে অংশটি মাঝ আকাশে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল কার্লি ঠিক সেই অংশেই ছিল। অথচ বাকিরা সবাই মারা গেলেও সে একেবারে অক্ষত অবস্থায় বেঁচে গেছে। এত বড় কাকতালীয় ঘটনাকে জেমস কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। পরিস্থিতি আবারও খারাপ হওয়ার আগেই ক্যাট ব্যাগ থেকে সেই উদ্ধার করা সিগন্যাল ট্রান্সমিটারটি বের করে সবার সামনে দেখায়। সে জানায় দ্বীপ থেকে বের হওয়ার একমাত্র আশা এই যন্ত্র। যদি এটাকে সচল করা যায় তাহলে হয়তো বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব। ঠিক তখনই সবাইকে অবাক করে কার্লি নিজেই সামনে এগিয়ে আসে। আত্মবিশ্বাসী কণ্ঠে সে বলে এই ডিভাইসটি সে ঠিক করতে পারবে। আসলে কার্লি এক সময় সেনাবাহিনীর কমিউনিকেশন ইউনিটে কাজ করত, আর জ্যাক যে ডিভাইসটি উদ্ধার করেছে সেটিও ছিল সামরিক মানের একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা। তাই যন্ত্রটির গঠন তার কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল না। কার্লি নিজের সরঞ্জাম বের করে কাজে লেগে যায়। কিছুক্ষণ পর হঠাৎ নিভে থাকা স্ক্রিনে আলো জ্বলে ওঠে। নিতপ্রায় ডিভাইসটি আবারও চালু হয়েছে দেখে সবাই আনন্দে চিৎকার করে ওঠে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। ডিভাইসটি পরীক্ষা করে কার্লির মুখ মুহূর্তেই গম্ভীর হয়ে যায়। সে জানায় ব্যাটারির চার্জ প্রায় শেষ। এই অবস্থায় মাত্র একবার সিগন্যাল পাঠানো সম্ভব, আর সেটা সফল করতে হলে তাদের দ্বীপের সবচাইতে উঁচু জায়গায় উঠতেই হবে। নিচু জঙ্গল থেকে শক্তিশালী সিগন্যাল কখনোই মহাকাশে পৌঁছানো সম্ভব না। সামনে পাহাড়গুলোর দিকে তাকাতেই ক্যাটের বুক কেঁপে ওঠে, কারণ ওই জঙ্গলে তারা কিছুক্ষণ আগে সেই অজানা দানবের মুখোমুখি হয়েছিল। আবার সেখানে ফিরে যাওয়া মানে যেন নিজের হাতে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। কিন্তু অন্য কোনো পথও খোলা ছিল না। জ্যাককে কিছু না জানিয়েই ক্যাট চারজন স্বেচ্ছাসেবীকে সঙ্গে করে পাহাড়ের দিকে রওনা দেয়। তাদের লক্ষ্য যেভাবেই হোক ট্রান্সমিটারটিকে চূড়ায় পৌঁছে সাহায্যের সংকেত পাঠানো। তাদের অজান্তেই জেমস নীরবে পেছনে পেছনে অনুসরণ করতে থাকে। পথ জুড়ে জেমস একের পর এক কটাক্ষ করে কার্লিকে উস্কে দিতে থাকে, বারবার তাকে বিমানের দুর্ঘটনার জন্য দোষারোপ করতে থাকে। দীর্ঘ সময় ধরে এই অপমান সহ্য করার পর অবশেষে কার্লির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ঠিক তখনই জঙ্গলের গভীর ঝোপের ভেতর থেকে ভেসে আসা অদ্ভুত ভারী গর্জন। শব্দটা এতটাই ভয়ঙ্কর ছিল যেন মনে হচ্ছিল পুরো বন কেঁপে উঠছে। এক মুহূর্ত দেরি না করে ক্যাট, কার্লি আর বাকিরা প্রাণ বাঁচিয়ে দৌড়াতে থাকে। কিন্তু অবিশ্বাস্যভাবে জেমস এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখে ভয়ের লেশ মাত্র নেই, বরং মনে হচ্ছিল সে যেন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল।
হঠাৎ সে নিজের জ্যাকেটের ভেতরে হাত ঢুকিয়ে একটি পিস্তল বের করে। তারপর পরপর কয়েকটি গুলি ছোড়ে। গুলিগুলো সোজা ছুঁড়ে গিয়ে আঘাত করে সেই প্রাণীটির শরীরে। প্রাণীটি মাটিতে লুটিয়ে পড়তেই সবাই নিস্তব্ধ হয়ে যায়, কারণ ওটা কোনো অজানা দানব ছিল না, ওটা ছিল বিশাল আকৃতির এক ক্ষুধার্ত পোলার বিয়ার। এই রহস্যময় দ্বীপে মেরু অঞ্চলের প্রাণী কিভাবে এলো, এই প্রশ্নের উত্তর কারো জানা ছিল না। কিন্তু আরও বড় রহস্য লুকিয়েছিল জেমসকে ঘিরে। সবাই আবার তার দিকেই তাকায়। একটি সাধারণ যাত্রীবাহী বিমানে উঠেও সে কিভাবে একটি লোডেড পিস্তল সঙ্গে নিয়ে ঘুরছিল। প্রশ্নের পর প্রশ্নে জেমস কিছুটা অতিষ্ঠ হয়ে পড়ে। সে দাবি করে দুর্ঘটনার পর প্লেনের ধ্বংসাবশেষে পড়ে থাকা এক মৃত পুলিশ অফিসারের কাছ থেকে সে অস্ত্রটি পেয়েছে। ব্যাখ্যাটি পুরোপুরি বিশ্বাসযোগ্য না হলেও পরিস্থিতির সাথে কেউ আর তর্কে জড়ায় না। দলটি আবারও পাহাড়ের চূড়ার দিকে যাত্রা শুরু করে। অনেক কষ্টের পরে অবশেষে তারা চূড়ায় গিয়ে পৌঁছায়। ঠিক তখনই অবিশ্বাস্য একটি ঘটনা ঘটে। কার্লির হাতে থাকা ট্রান্সমিটারটিতে একে একে সব সিগন্যাল বার জ্বলে ওঠে। এতক্ষণে তাদের সামনে সত্যিকারের উদ্ধার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। কার্লি দ্রুত জরুরি ফ্রিকোয়েন্সি SON সিগন্যাল পাঠাতে শুরু করে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তার মুখের হাসি নীলিন হয়ে যায়, কারণ সে দেখতে পায় এই ফ্রিকোয়েন্সিতে আগে থেকেই একটি অজানা সিগন্যাল অবিরাম সম্প্রচার হচ্ছে। তার মানে এই অভিশপ্ত জনমানবহীন দ্বীপে তারা একা নয়, তাদের আগেও এখানে কেউ ছিল। আর সেই অজানা মানুষটিই বহুদিন ধরে বাইরের পৃথিবীর কাছে মরিয়া হয়ে সাহায্যের আবেদন পাঠিয়ে যাচ্ছে। এত বিশাল নির্জন একটা দ্বীপে তাদের ছাড়া আরও কারো উপস্থিতি থাকার কথা নয়। তাই ট্রান্সমিটারে অন্য কারো সিগন্যাল ধরা পড়তেই সবাই হতবাক হয়ে যায়। ঠিক তখনই ডিভাইসের স্পিকার থেকে ভেসে আসে খড়খড়ে শব্দ। কয়েক সেকেন্ড পর সেই শব্দের ভেতর থেকে একজন নারী কণ্ঠে শোনা যায়। ক্যাট মনোযোগ দিয়ে শুনতেই বুঝতে পারে মহিলাটি ফরাসি ভাষায় কথা বলছে। সবাই উত্তেজিত হয়ে ক্যাটকে অনুরোধ করে দ্রুত উত্তর দিতে। তাদের ধারণা হয়তো কোনো উদ্ধারকারী দল যোগাযোগ করছে। কিন্তু কয়েক মুহূর্ত শুনেই ক্যাটের মুখের রং বদলে যায়। ওপাশে কেউ লাইভ কথা বলছিল না, ওটা ছিল পুরোপুরি একটা রেকর্ডিংটিতে এক নারী কান্না জড়িত কণ্ঠে বারবার একই কথা বলছিল, দয়া করে আমাদের বাঁচান, ওরা সবাইকে মেরে ফেলছে। কথাগুলো শেষ হওয়ার আগেই হঠাৎ পুরো সিগন্যাল কেটে যায়। চারপাশ আবারও নিস্তব্ধ হয়ে পড়ে। কার্লি দ্রুত ডিভাইসের ডাটা পরীক্ষা করতে শুরু করে। ফ্রিকোয়েন্সি ও টাইম কোড বিশ্লেষণ করার পর তার মুখ মুহূর্তে বিবর্ণ হয়ে যায়। কাঁপা কাঁপা গলায় সে জানায় এই সংকেত নতুন নয়, এই একই রেকর্ডিং গত 16 বছর ধরে একটানা প্রচার হয়ে আসছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই দীর্ঘ সময়ে বাহিরের পৃথিবী থেকে কেউ কখনো এর জবাব দেয়নি। অর্থাৎ যারা একবার এই দ্বীপে আসে তারা যেন পৃথিবীর স্মৃতি থেকেই মুছে যায়। এই সত্য শুনে সবার বুক কেঁপে ওঠে। তাদের মাথায় একের পর এক প্রশ্ন ঘুরতে থাকে। জঙ্গলের সেই অদৃশ্য প্রাণীটা আসলে কি? একটি পোলার বিয়ার গ্রীনমণ্ডলীয় দ্বীপে এলো কিভাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, তাদের বিমান কি সত্যি দুর্ঘটনার শিকার হয়েছিল, নাকি অদৃশ্য কোনো শক্তি ইচ্ছা করেই তাদের এখানে টেনে এনেছে? অজানা রহস্যের ভয়ে যেন প্রতিটা মানুষের মনকে আরো ভারী করে তোলে। অবশেষে তারা পাহাড় থেকে নেমে ক্যাম্পে ফিরে আসে। জ্যাক আর চার্লি ইচ্ছা করেই অন্যদের কাছে সত্য গোপন রাখে। তারা বলে পাহাড়ে কোনো কার্যকর সিগন্যাল পাওয়া যায়নি, কিন্তু সেদিন রাতেই আবার নতুন বিপদ দেখা দেয়। মাইকেলের পোষা কুকুর হঠাৎ জঙ্গলের দিকে তাকিয়ে অবিরামে ঘেউ ঘেউ করতে শুরু করে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় জ্যাক টর্চ হাতে এগিয়ে যায়, আর জেমস বিমানের ব্যাটারি দিয়ে তৈরি টর্চ লাইট জ্বালায়। আলো পড়তেই দেখা যায় জঙ্গলের কিনারায় কয়েকটি বিশাল বুনো শুকুরে দাঁড়িয়ে আছে। সৌভাগ্যবশত প্রাণীগুলো আক্রমণ না করে আলো দেখে জঙ্গলের গভীরে মিলিয়ে যায়। পরের দিন সকালে নতুন আরেকটি সংকট দেখা দেয়। বিমানে থাকা শেষ খাবারটুকুও শেষ হয়ে গেছে। ক্ষুধায় সবার মেজাজ খিটখিটে হয়ে ওঠে। জেমস রাগের মাথায় ভ্যানের বিরুদ্ধে খাবার লুকিয়ে রাখার অভিযোগ তোলে। মুহূর্তের মধ্যেই তর্ক হাতাহাতিতে রূপ নেয়। জ্যাক দ্রুত পরিস্থিতি সামলে দিলেও সে বুঝতে পারে খুব শীঘ্রই খাবারের ব্যবস্থা না হলে বেঁচে থাকা মানুষগুলো নিজেরাই একে অপরের শত্রু হয়ে উঠবে। ঠিক তখনই জঙ্গল থেকে ছুটে আসা ধারালো ছুরিটি এসে পাশের একটি গাছের গুড়িতে গিয়ে গেঁথে যায়। সবাই চমকে তাকাতেই সামনে এগিয়ে আসে জান নামে এক রহস্যময় ব্যক্তি। সে নিজের সুটকেস খুলে ভেতরে থাকা পেশাদার শিকারের সরঞ্জাম দেখায় এবং প্রস্তাব দেয় জঙ্গলের বুনো শূকর শিকার করলেই খাবারের সমস্যা মিটে যাবে।
পরিকল্পনা অনুযায়ী জন, জেমস ও মাইকেলের শিকার খুঁজতে জঙ্গলের গভীরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর জন মাটিতে তাজা পায়ে ছাপ দেখতে পায়। সে ইশারা করে সবাইকে ঘিরে ধরার পরিকল্পনা করে, কিন্তু উত্তেজনায় মাইকেল ভুল করে চিৎকার করে ফেলায় শুকুরটি সরাসরি তাদের দিকে ছুটে আসে। জন শেষমেশ সরে গেলেও মাইকেল প্রচণ্ড ধাক্কায় কাদার মধ্যে ছিটকে পড়ে। সৌভাগ্যক্রমে শুকুরটি তাকে উপেক্ষা করে জঙ্গলের ভেতরে অদৃশ্য হয়ে যায়। মাইকেল আহত হওয়ায় তাকে নিয়ে ক্যাম্পে ফিরতে চায়, কিন্তু জন একাই আরও গভীর জঙ্গলে শিকারের খোঁজে এগিয়ে যায়। ফেরার পথে ক্যাট একটি বিশাল গাছে উঠে সিগন্যাল ডিভাইসটি উঁচু করে ধরে, যদি কোথাও নেটওয়ার্ক ধরা পড়ে। এদিকে জন জঙ্গলের গভীরে হঠাৎ একটি বুনো শুকুরের চিৎকার শুনতে পায়। সেই শব্দের দিকে এগিয়ে যেতেই শুকুরের ডাক মুহূর্তের মধ্যে বিভৎস আর্তনাদে বদলে যায়। জনের হাত থেকে ছুরি পড়ে যায়। তার সামনে দাঁড়িয়েছিল এমন কিছু যা তখনও স্পষ্টভাবে আমরা দেখতে পাই না। কিছুক্ষণ পর ক্যাট আর মাইকেল ক্যাম্পে ফিরে এসে জানায় সম্ভবত জন আর বেঁচে নেই। সবাই আতঙ্কে অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই পেছনের ঝোপ নড়ে ওঠে। সবাই ধরে নেয় দানবটি এসে গেছে। জ্যাক লাঠি হাতে সামনে এগিয়ে যায়, কিন্তু পরের মুহূর্তেই সবাই অবাক হয়ে যায়। জন জঙ্গল থেকে বেরিয়ে এসে রক্তে ভেজা শরীরে, কিন্তু সে জীবিত, আর তার কাঁধে ঝুলছিল বিশাল এক বুনো শূকর। সেদিন রাতে আগুন ঘিরে সবাই বসে খাবার খাচ্ছিল। সুযোগ বুঝে মাইকেল আস্তে করে জনকে জিজ্ঞেস করে জঙ্গলে সে আসলে কি দেখেছিল। জন শান্ত গলায় উত্তর দেয় সে শুধু একটা শূকরই দেখেছে, কিন্তু তার চোখের ভেতরে লুকিয়ে থাকা আতঙ্ক বলে দিচ্ছিল সে সত্যটা ইচ্ছা করে গোপন করছে। পরের দিন সকালে পানির মজুতও শেষ হয়ে যায়। বেঁচে থাকার লড়াই এবার আরও কঠিন হয়ে ওঠে। শেষ আশায় চার্লি ভাঙা পা নিয়ে সিগন্যাল ট্রান্সমিটার নিয়ে আবারও পাহাড় চূড়ায় ওঠে। সে যখন জরুরি ফ্রিকোয়েন্সি চালু করতে যাবে, ঠিক তখনই পেছনে থাকা অজ্ঞাত কেউ তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। হামলাকারী চার্লিকে হত্যা করেনি, বরং ট্রান্সমিটারটি তুলে পাথরের উপরে আছড়ে টুকরো টুকরো করে ফেলে অদৃশ্য হয়ে যায়। জ্ঞান ফেরার পর চার্লি নিশ্চিত হয়ে যায় এই দ্বীপে তাদের ছাড়াও আরও কেউ আছে, আর সেই অজানা ব্যক্তি কখনোই চায় না তারা বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে পারুক। পরের দিন সকালে কার্লি একাই দ্বীপের উপকূল ঘুরে দেখতে বের হয়। সমুদ্রের ধারে বালুর নিচে চাপা পড়ে থাকা একটি মোটা স্টিলের কেবল তার নজরে আসে। তারের এক প্রান্ত সাগরের পানির দিকে চলে গেছে, আর অন্য প্রান্ত ঢুকে গেছে ঘন জঙ্গলের ভেতরে। রহস্যময় সূত্র ধরে কার্লি ধীরে ধীরে এগোতে থাকে, কিন্তু কয়েক কদম যাওয়ার পরেই তার পা অজানা একটি লুকানো স্টিলের তারে লেগে যায়। পরের মুহূর্তেই সক্রিয় হয়ে ওঠে একটি মারাত্মক ফাঁদ, আর কার্লি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। কার্লি বুঝতেই পারেনি সে মৃত্যুর ফাঁদে পা দিতে চলেছে। হঠাৎই মাটিতে লুকিয়ে থাকা একটি স্টিল ট্র্যাপ সক্রিয় হয়ে যায়। মুহূর্তের মধ্যে ধারালো কাঠের একটি মোটা খুঁটি প্রচণ্ড গতিতে ছুটে এসে তার পায়ে পেশিতে ভেদ করে বেরিয়ে যায়। যন্ত্রণায় কার্লি চিৎকার করে ওঠে। কোনো মতে সাহস সঞ্চয় করে সে কাঠের খুঁটিটি নিজের পা থেকে টেনে বের করে, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে ধীরে ধীরে তার শরীর নিস্তেজ হয়ে যায়। শেষ পর্যন্ত অচেতন অবস্থায় জঙ্গলে মাটিতে পড়ে থাকে। রাতের গভীরে হঠাৎ একটি রহস্যময় ছায়ামূর্তি তার কাছে এসে দাঁড়ায়। অদ্ভুতভাবে সেই অচেনা ব্যক্তি কার্লিকে হত্যা না করে তার বাঁধন খুলে দিয়ে নিঃশব্দে অন্ধকারে মিলিয়ে যায়। পরদিন সকালে জ্ঞান ফিরতেই কার্লি আকাশের দিকে তাকিয়ে চমকে ওঠে। কয়েক ঘন্টা আগেও পরিষ্কার থাকা আকাশ এখন অস্বাভাবিক কালো মেঘে ঢেকে গেছে। অজানা আশঙ্কায় সে খুঁড়িয়ে খুঁড়িয়ে ক্যাম্পের দিকে ছুটতে শুরু করে। এদিকে ক্যাম্পে ঘটছিল আরও ভয়ঙ্কর একটি ঘটনা। গর্ভবতী অন্না গভীর রাতে ঘুম ভেঙে আতঙ্কে বুঝতে পারে যেন তার গর্ভের সন্তান হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। ঠিক তখনই দূরে থেকে ভেসে আসে একটি নবজাতক শিশুর কান্না। সেই শব্দ অনুসরণ করতে করতে সে জঙ্গল ধরে পৌঁছে যায় সেখানে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা জনকে দেখে তার মনে হয় লোকটি যেন অস্পষ্ট কিছু ভবিষ্যৎবাণী করছে। জনের সামনে রাখা একটি বেবি ক্যারিয়ার দেখে অন্না ছুটে যায়, কিন্তু কাপড় সরাতেই তার বুক হিম হয়ে যায়। ভেতরে কোনো শিশু ছিল না, শিশু শুধু রক্ত মাখা কাঁচা মাংসের টুকরো। ভয়ে এনা বিকট চিৎকার করে ওঠে। চিৎকার শুনে চার্লি ছুটে এসে তাকে কোনোভাবে শান্ত করে ক্যাম্পে ফিরিয়ে আনে। পরের দিন সকালে জ্যাক পরীক্ষা করে দেখে এনার হাতের তালুতে নখের গভীর দাগ পড়ে রক্ত বের হয়েছে। সবাই ধরে নেয় প্রচণ্ড মানসিক চাপে সে দুঃস্বপ্ন দেখেছে, কিন্তু পরের রাতেও এনা অনুভব করে যেন কেউ তার পেট কেটে সন্তান বের করে নেওয়ার চেষ্টা করছে। জ্যাক আবারও পরীক্ষা করে, কোনো শারীরিক আঘাতের চিহ্ন খুঁজে পায় না।
সে এটাকে গর্ভজনিত মানসিক বিভ্রম বলে ব্যাখ্যা করে, কিন্তু জ্যাকের এই অবিশ্বাস্য এনাকে ভেতর থেকে ভেঙে দেয়। মাঝরাতে সে একাই ক্যাম্প ছেড়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। চার্লি তাকে থানাতে পেছনে পেছনে ছুটে যায়। জঙ্গলের ভেতরে পৌঁছানোর পর এনার হঠাৎ প্রসব বেদনার মতো তীব্র ব্যথা শুরু হয়। চার্লি জ্যাককে ডাকতে ক্যাম্পের দিকে ছুটে যায়। পথে তার সঙ্গে জেমসের দেখা হয়। সে জেমসকে দ্রুত জ্যাককে নিয়ে আসতে বলে আর নিজে এনার কাছে ফিরে যায়। কিন্তু কিছুক্ষণ পর জেমস একাই ফিরে আসে। জ্যাক কোথাও নেই, বরং তার চোখে মুখে ফুটে আসে অদ্ভুত এক হিংস্রতা। ঠিক একই সময় কার্লিও ক্যাম্পে ফিরে এসে জ্যাককে জানায় এই দ্বীপে এমন একজন মানুষ লুকিয়ে আছে যে পরিকল্পিতভাবে সবাইকে শেষ করে দিতে চাইছে। এর কিছুক্ষণ পর হাতাতে হাতাতে হ্যাম ছুটে আসে। সে জানায় দুর্ঘটনার পর যাত্রীদের তালিকায় মিলিয়ে দেখেছে জেমস সম্পর্কে অনেক তথ্যই মিথ্যা। তার পরিচয় নিয়ে বড় ধরনের অশঙ্কিত রয়েছে। জ্যাকের মাথায় যেন সবকিছু একসাথে পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে জেমস শুরু থেকেই তাদের বিশ্বাস অর্জন করে সুযোগের অপেক্ষায় ছিল। তার সম্ভবত এই রহস্যময় দ্বীপের সঙ্গে তার কোনো না কোনো যোগসূত্র রয়েছে। এক মুহূর্ত দেরি না করে জ্যাক আর জন অ্যানা ও চার্লির খোঁজে জঙ্গলের ভেতরে ছুটে যায়। পথে তারা ভাঙা ডালপালা, টেনে নিয়ে যাওয়ার দাগ এবং ধস্তাধস্তির স্পষ্ট চিহ্ন দেখতে পায়। আরও কিছু দূর এগোতেই জ্যাক মাটিতে পড়ে থাকা চার্লির রক্তমাখা কাপড় খুঁজে পায়। সামনে এসে পথ দুটি ভাগ হয়ে যায়। সময় নষ্ট না করে তারা দুদিকে ভাগ হয়ে অনুসরণ করতে শুরু করে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে হঠাৎ এনার অসহায় চিৎকার কানে আসে। জ্যাক শব্দের উৎসের দিকে দৌড়াতে গিয়ে পিচ্ছিল পাহাড়ে পিছলে নিচে পড়ে যায়। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় জেমস। ঠান্ডা গলায় সে জানায় চার্লিকে জীবিত কবর দেওয়া হবে। কথা শেষ হওয়ার আগেই দুজনের মধ্যে শুরু হয় প্রাণঘাতী লড়াই। জেমস ছিল অনেক বেশি প্রশস্ত। সে নির্মমভাবে জ্যাককে আঘাত করতে থাকে। শেষ পর্যন্ত জ্যাক অচেতন হয়ে পড়লে জেমস অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। কয়েক মিনিট পর ক্যাটের ডাকে জ্যাকের জ্ঞান ফিরে আসে। বৃষ্টিতে সব পায়ের ছাপ মুছে গেলেও সে অনুসন্ধান থামায় না। হঠাৎ তাদের চোখে পড়ে এক ভয়াবহ দৃশ্য। জঙ্গলের মাঝখানে বিশাল একটি গাছের ডাল থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে চার্লি। জ্যাক দৌড়ে গিয়ে তাকে নিচে নামায়, কিন্তু তখন চার্লির শরীর আর কোনো নারীর স্পষ্টও ছিল না। সবাই ধরে নেয় সে মারা গেছে। তবুও জ্যাক হাল ছাড়ে না। সে মরিয়া হয়ে একের পর এক সিগন্যাল দিতে থাকে। শেষবার বুকের উপর জোরে চাপ দিতেই হঠাৎ চার্লি গভীর নিঃশ্বাস নিয়ে কাশতে কাশতে চোখ খুলে ফেলে। অসম্ভবকে সম্ভব করে সে আবারও মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। আর ঠিক তখনই শেষ হয় গল্পের প্রথম অধ্যায়। কিন্তু চার্লির জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গেই এমন কিছু গোপন সত্য সামনে আসতে চলেছে যা শুধু জেমসের প্রকৃত পরিচয় নয়, এই অভিশপ্ত দ্বীপের আসল রহস্যও উন্মোচন করবে। সেগুলো জানতে হলে অবশ্যই পরবর্তী পার্ট মিস করবেন না। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।